আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জাহির উদ্দিন মোহাম্মদ বাবর আত্মজীবনী লিখেছিলেন, যার নাম বাবরনামা বা তুজুক-ই বাবরি। তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ সিংহ। আত্মজীবনীতে এই সিংহ বাবর তার জয়ের কথা যেমন লিখেছিলেন, তেমনই লিখেছিলেন তার পরাজয়ের কথাও, সৎ ঐতিহাসিকের মতো। বাবরনামা তৎকালীন সময়ের এক অমূল্য দলিল। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। বাংলাদেশের ইতিহাসেও অমরত্বের দাবি করতে পারেন দেশের প্রথম এবং এ যাবৎ একমাত্র নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। একটা অদ্ভুত সাদৃশ্য আজ খুঁজে পেলাম এই নামের ব্যাপারে, বাবরের সঙ্গে ইউনুসের। দেখুন, আমরা কেউই নিজের নাম নিজে রাখতে পারি না, রাখেন আমাদের বাবা মায়েরা, অন্য গুরুজনেরা। তারা তো আর ভবিষ্যৎ দেখতে পান না, ফলে বেশিরভাগ ক্ষেত্রে কানা ছেলের নাম পদ্মলোচন হয়ে যায়। কিন্তু বাবরের বাপ মা যেন ছেলের ভবিষ্যৎ নামকরণের সময়ই দেখতে পেয়েছিলেন এই ছেলে ভবিষ্যতে কি হতে যাচ্ছে। বাবর একেবারে সত্যি অর্থেই সিংহ হয়ে উঠেছিলেন। আর এই বিষয়ে বাবরের সঙ্গে ইউনুসের অদ্ভুত মিল। ইউনুসের বাপ মা যেন ছেলে ভবিষ্যতে শান্তির নোবেল পাবে, এটা নামকরণের সময়ই বুঝতে পেরেছিলেন। কথাটা এজন্য বলছি যে ইউনুস একটি আরবি ও হিব্রু মূলের ছেলেদের নাম, যার অর্থটা কি জানেন? শান্তির প্রতীক। এই শব্দটির আরও এক অর্থ আছে, সেটি একটি পাখির নাম। পাখিটি আমাদের খুব চেনা পাখি, ঘুঘু পাখি। বাংলায় ঘুঘু কিন্তু খুব প্রিয় বা সম্মানজনক পাখির নাম নয়। যদিও ঘুঘু হচ্ছে পায়রা জাতের পাখি, তবে শান্তির প্রতীক হিসেবে পায়রা ওড়ানো হয়, ঘুঘু পাখি কেউ ওড়ায় না। বাংলায় খুবই খচ্চর ধরনের মানুষকে, যেসব মানুষ খুব খচ্চর, তাদেরকে ঘুঘু বলা হয়। প্রতিবেশীদের মধ্যে ঝগড়াঝাটি হলে হামেশাই ব্যবহার করা হয় একটি গালাগাল, তোর ভিটে ঘুঘু চড়াবো, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনুসের নামের এই দুটি অর্থই অদ্ভুতভাবে সত্যি হয়ে গেছে। প্রথমে দেখুন, শান্তির নোবেল পেয়েছেন, পেয়ে শান্তির প্রতীক হয়েছেন। অবশ্য গ্রামীণ ব্যাংকের সৌজন্যে ঘুঘুর সমর্থক, ঘুঘুর যে সমর্থক একই রকমের মানে আছে, তার নামের আগে বসেছে চামার, সুদি, সুদখোর ইত্যাদি বিশেষণে আগেই ভূষিত হয়েছেন। তবে তার পূর্ণ ঘুঘু রূপ, মানে ভিটে ঘুঘু চড়ানো রূপটি ফুটে উঠেছে বাংলাদেশে গত 18 মাসে তার প্রধান উপদেষ্টা হওয়ার সময়, এইভাবে থাকার সময়। কিভাবে বাংলাদেশের ভিটে ঘুঘু চড়িয়েছেন তিনি, আজকের প্রতিবেদনে সেই কথাগুলো বলবো। এসব কথা সবই আপনাদের জানা, তবু এক জায়গায় ডক্টর ইউনুসের সব কীর্তি কাহিনী তুলে ধরার লক্ষ্যে এই প্রতিবেদন। এটাকে একটা রেডি রেকনার হিসেবে ধরতে পারেন। যদি দু একটা কিছু ওনার আর বৈশিষ্ট্য বাদ পড়ে যায়, তবে সেটাও পরে মনে করিয়ে দেবেন কমেন্ট করে, তাহলে বুঝে যাব। আবার পরে কোনো সময় সেটা নিয়েও আরেকটি করব। ইউনুসের ঘুঘু অবদান নিয়ে বলতে গেলে প্রথমেই মাথায় আসে বাংলাদেশকে মাত্র 18 মাসেই এশিয়ার রাইজিং টাইগার থেকে তিনি দেশটাকে সফলভাবে বেগার পাকিস্তানের, মানে ভিক্ষুক পাকিস্তানের ভিক্ষুক ব্রাদার বানিয়ে ফেলেছেন। যেখানে আগের দিনের তত্ত্বাবধায়ক সরকাররা 3 মাসে নির্বাচন সেরে ফেলে হাত মুখ ধুয়ে বাসায় চলে যেত ঘুমোতে, সেখানে ইউনুস সাহেব গণতন্ত্রের বাল্যবিবাহ ঠেকাতে গিয়ে তার 5 গুণ বেশি সময় নিয়ে শেষ পর্যন্ত একটি মৃত সন্তান প্রসব করে প্রমাণ করলেন যে বিলম্ব করাটাও এক ধরনের সংস্কার, আর মৃত সন্তান প্রসবকেও প্রসব বলা হয়। ইউনুসের আমলে বিনিয়োগ কমেছে, দেশের রপ্তানি কমেছে, তরুণদের চাকরি নেই। এগুলোকে কেউ কেউ অর্থনৈতিক সংকট বলেন, কিন্তু ইউনুসের ভক্তরা একে বলে ট্রানজিশন, রিফর্ম, গ্রোথলেস গ্রোথ, অর্থাৎ যে অগ্রগতিতে অগ্রগমনই নেই সেই ইত্যাদি। টাইগার মানে বাঘেরা বাংলাদেশের জাতীয় পশু তো বাঘ, তো টাইগাররা ডায়েটিং করে না, কিন্তু যখন ডায়েটে যায় তখন তাদের ওজন কমে যায়।
দেশও তো ইউনূসের আমলে ডায়েটে চলে গেছে, শুধু আগে থেকে তিনি বলেননি যে এই ডায়েটটার নাম আইসিইউ প্যাকেজ, অর্থাৎ তিনি হয়তো আরও যদি কিছুদিন থাকতেন তো পুরোপুরি আইসিআই তো পাঠিয়ে দিতেন। তবে তবে আচ্ছা, পরের কথা পরে আসবো। ইউনূস অর্থনীতির অধ্যাপক, সেজন্যেই অর্থনীতির সবার আগে ক্যাজুয়ালিটি হয়েছে, অর্থনীতিটা গেছে। দেশের বিনিয়োগ 62% কমেছে। কেউ বলেন নীতিগত ভুল, কেউ বলেন সংকট। ইউনূসের শিবির একে বলে পলিসি টাইটেনিং, পলিসি টাইট করা হচ্ছে। আর ডিম্যান্ড ম্যানেজমেন্ট, কথায় বলে টাকা নেই মানেই তো করাপশনও নেই। সুতরাং নৈতিকতার দিক থেকে বাংলাদেশের শূন্য করাপশনের কাছাকাছি যাওয়ার কথা ছিল। তবু তিনি ও তার আসিফ উপদেষ্টারা এরই মধ্যে দেখিয়ে দিয়েছেন ছিবড়ের মধ্যে থেকেও কিভাবে রস বের করতে হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আগামী রিপোর্টে নিশ্চয়ই ইউনূসের এই মহান কীর্তিটা লেখা থাকবে। তার উপদেষ্টারা তিনি কিভাবে বাংলাদেশের টাকা মেরেছেন। বাংলাদেশের লক্ষ্য হলো পোশাক শিল্প। পোশাক খাতের আয় কমেছে, কারখানা বন্ধ হয়েছে, চাকরি উধাও। এটাকে সরকারিভাবে ব্যাখ্যা করা যায় ফাস্ট ফ্যাশন থেকে স্লো ফিউচারে তিনি গেলেন। মানে কারখানা বন্ধ, কর্মী বেকার, কিন্তু ন্যারেটিভ খুব টেকসই, অর্থাৎ দেশ এগিয়ে চলেছে। তবে কোন দিকে চলেছে এগিয়ে? খাদের দিকে। তারপরেই ঝপাং করে পড়বে। আইএমএফের কিস্তি আনতে গিয়ে কর বাড়িয়েছেন তিনি, টাকা চেপে ধরেছেন। ডলার ভাসাতে গিয়ে বাজার এমন ভাসলো যে এখন সবাই সাঁতার জানে, কেউ ডোবে না, শুধু ডুবে যায় মানুষের ক্রয় ক্ষমতা। হাহাকার চারদিকে। ইউনূস না এলে এটা কারো পক্ষে জানা সম্ভব ছিল? এটা তো তার একটা বড় প্রাপ্তি, দেশের মানুষকে দিয়েছেন। আগে ছিল জবলেস গ্রোথ, এখন বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ প্রবেশ করেছে গ্রোথলেস অ্যান্ড জবলেস একেবারে মিলিত যুগে। আর এই যুগের প্রতিষ্ঠাতাকে, এই যুগের প্রতিষ্ঠাতা হিসেবে ইউনূস সাহেব ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছেন। আইন শৃঙ্খলার কথা না বলাই ভালো। পালাও, জামিন নাও, রিস্ট্রাকচারে যাও, কারাগার আক্রমণ, কয়েক হাজার বন্দি পালানো, শীর্ষ সন্ত্রাসী আর জঙ্গি জামিনে বেরিয়ে গিয়ে রাষ্ট্রের প্রতি আস্থা ফিরিয়ে এনেছে, যে রাষ্ট্র জঙ্গিদের জন্যে, সন্ত্রাসীদের জন্যে, চোরেদের জন্যে, গুন্ডাদের জন্যে। মানুষ বুঝেছে জেলখানা আসলে ওপেন অফিস, দরজা জানালা সব রিফর্মের জন্য খোলা। এখানে চোর ডাকাত বদমাশরা থাকে না, থাকে রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক যাতে চোখ আছে, তারা হচ্ছে সেখানে থাকে। দেশের আইজি প্রিজন মানে কারাগারের অধ্যক্ষ তিনি নিজেই স্বীকার করেছেন 17টা জেল আক্রমণ হয়েছে, 2000-এর বেশি বন্দি পালিয়েছে, তার মধ্যে শতাধিক হচ্ছেন জঙ্গি। একে কেউ বলে নিরাপত্তাহীনতা, কিন্তু পলিসি ভাষা, ইউনূসের পলিসিতে এটা হচ্ছে ডিকম্প্রেশন অফ কার্সারাল সিস্টেম। মানে হচ্ছে শেখ হাসিনার অভিশপ্ত জমানা থেকে বেরিয়ে আসা। যে দেশে চোর, মাদক ব্যবসায়ী, ধর্ষক সবাই পালিয়ে যায়, সন্ত্রাসী পালিয়ে যায়, কিংবা জামিনে বেরিয়ে আসে, রিহ্যাবিলিটেশনে যায়, সেখানে আইনের শাসনের নতুন নাম হচ্ছে ইউনুসীয় গভর্নেন্স। সেই ইউনুসিয়ান গভর্নেন্সের মডেল। বিচার ব্যবস্থায় হঠাৎ বদলি, অদ্ভুত রায়, অস্বাভাবিক নীরবতা, সব মিলিয়ে আদালত এখন টমেটো ছুরি মারার জায়গা হয়েছে। অন্তত ট্রায়াল অ্যান্ড এরারের ল্যাবরেটরি তো হয়ে গেছে আদালত। পররাষ্ট্রনীতি, আহা, চোখ জুড়িয়ে যায়। নিজেকে তিনি বলেছিলেন বাংলাদেশকে গার্ডিয়ান অফ ওশান। সেখান থেকে তার ভবিষ্যৎ কোথায় এসে দাঁড়াচ্ছে? জেলেনস্কির ভবিষ্যতে। চীনে গিয়ে নিজেকে গার্ডিয়ান অফ ওশান টাইপ ভূমিকায় তিনি স্থাপিত করেছেন। আবার ওয়াশিংটনে গিয়ে উল্টো ভূমিকা, গণতন্ত্রের নতুন প্রফেসর তিনি। মাঝে মাঝেই ব্রাসেলসে গিয়ে ব্যাখ্যা করেন যে তিনি কারো দিকে নন, চীনের দিকেও নন, আমেরিকার দিকেও নন। এ কথাগুলো মুখ ফুটে বলেন না, কাজে প্রমাণ করেন। সবার কাছে বিক্রি বাটার ব্যবস্থা আছে। তিনি কেবল প্রত্যেক পক্ষের একটা নন অ্যালাইন্ড ভিআইপি। একদিকে চীনের সঙ্গে সম্ভাব্য চুক্তি, সব করিডর, টার্মিনাল, ওই লালমনিরহাট বিমানবন্দর, তিস্তা প্রকল্পের কথা, এইসব চলছে।
ওদিকে দেখুন আমেরিকার সঙ্গে নিরাপত্তা বাণিজ্য দরকার নেই, তবু বিমান কেনা 37,000 কোটি টাকা দামে, এসব তিনি করছেন। বেশি দামে আমেরিকার গম কিনবেন, তুলো কিনবেন, কেন? কারণ 1% শুল্ক কম করতে হবে, মানে ঢাকের দায় মনসা বিক্রির মতো হিসাব। দেশটা ব্যবহার হচ্ছে, কিন্তু ক্রেডিট কার্ডে নাম শুধু একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ। ধারের বন্যা। আমেরিকার অর্থনীতিটা তো বাঁচাতে হবে, অতএব বাংলাদেশ হয়ে গেল কি ইউনূসের হাতে বলির বকরা। ওয়াশিংটন, লন্ডন, জেনেভা ট্যুরে ইন্টারিম প্রধান উপদেষ্টা রুটিন এই 18 মাসে এমন ছিল, শেষ দিকে 2-3 মাস অবশ্য বেরোননি তেমন, যে এটা তার রুটিন এমন ছিল যে ঢাকাতে তিনি যেন অতিথি, আর বিদেশে তিনি হচ্ছেন গৃহকর্তা। দেশবাসী টিভিতে দেখছে বাংলাদেশ গ্লোবাল স্টেজে, আর পকেটে বাংলাদেশ কি দেখছে? পকেটে লোকাল স্টেজে, সেখানে লোডশেডিং, প্রাইস হাইক, দ্রব্যমূল্য বৃদ্ধি, মাল পাওয়া যাচ্ছে না। রোহিঙ্গা ইস্যু, করিডর ইস্যু, সামরিক সমঝোতা, বন্দর লিজ, সব কিছু নিয়ে এমন বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন ইউনূস, যেন এই সরকার 10-20 বছরের জন্য নির্বাচিত হয়ে এসেছেন। কেবল ছোট একটা ব্যাপার ভুলে গেছেন তিনি, শান্তির এই ঘুঘু পাখি। তিনি নির্বাচিত সরকার প্রধান নন, একটি ষড়যন্ত্রের সরকারের ডাকাত সর্দার। তিনি ডাকাতি করে গদি পেয়েছেন। এই সরকার আসলে কেবল ইন্টারিম কিনা, সেটা নিয়ে রাজনৈতিক বিজ্ঞানে আলাদা থিসিস লেখার রসদ দিয়ে গিয়েছেন ঘুঘু ইউনূস। কাজকর্ম দেখে মনে হয় ইন্টারিম শব্দটা শুধু ইংরেজি বানানে লেখা। আচরণে একেবারে ফুল টাইম সরকার তিনি। সংস্কারের নাম করে নির্বাচনী আইন, সংবিধান, রাষ্ট্রযন্ত্র সব কিছুর ওপর এমন সার্জারি করেছেন তিনি, যার জন্যে রোগীর কনসেন্ট তো দূরের কথা, রোগীকে ঠিকমতো জানানোও হয়নি যে অপারেশন টেবিল থেকে তুমি না ফিরতেও পারো বাবা, মানে অপারেশন টেবিলেই তোমার দেহপাত হয়ে যেতে পারে। রাজনৈতিক দলগুলো একে বলছে ওভাররিচ। সমর্থকরা বলে ওভাররিচ মানে তিনি তার যা ক্ষমতা, তার যা যোগ্যতা, তার যে অধিকার, সেই অধিকারের বাইরে গিয়ে কাজ করা। তার সমর্থকরা বলছেন কি, এটা খুব সাহসী সংস্কার। আর সাধারণ মানুষ তারা কি বলে? তারা বলে আগেই ভালো ছিলাম, এখন গেলাম। পেটে খেলে পিঠে সয়। ইউনূসের আমলে পেটেও খাবার নেই, পিঠেও মার পড়ছে। নির্বাচন 2 বছর না 5 বছর না 50 বছর, কতদিন পরে হবে তো কেমন করে হবে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে সরকার এত ব্যস্ত ছিল গত 15-16 মাস, যে কখন যে নিজেই ক্ষমতায় থাকার নৈতিক ম্যান্ডেট হারিয়েছে সেটা দেখার সময়ও পায়নি। এবার আসি ইউনূসের জামাতি অবতার নিয়ে 2-4 কথায়। দাড়ি গোঁফহীন ইউনূস সাহেব, যিনি 2012 সালে উগান্ডায় সমকামিতার অধিকার সমর্থনে 3 জন নোবেল বিজয়ীর সঙ্গে একত্রে জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছিলেন, বাংলাদেশের ইসলামপন্থীদের রাগের লক্ষ্যবস্তু হয়েছিলেন তখন, এখন রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে সেই ইউনূস জিন্না টুপি মাথায় চাপিয়ে ইসলামের রক্ষক অবতার নিয়ে হাজির হয়েছেন। মেয়ে মনিকার সঙ্গে মিলে সং ফর হোপ ফাউন্ড করে সমকামিতা সেলিব্রেট করতেন। জর্জ সোরসের লিবারেল নেটওয়ার্কে LGBTQ বা সমকামিতার অ্যাডভোকেসি করতেন, তার দালালি করতেন। আজ সেই ইউনূস জিন্দা আলীর মুরিদ হয়ে দেশকে ইসলামী রিফর্মের নামে জামাতি কানুনের লেকচার দিচ্ছেন। সমকামিতার উগ্র সমর্থক থেকে হঠাৎ ইসলামী অনুশাসনে লং জাম্প, পারলে দাড়ি গোঁফ রাখতেও যেন আপত্তি নেই, এতটাই উত্তরণ। ঘুঘু নামের কি অসাধারণ সার্থকতা ভাবুন তো একবার। এই সমকামিতা সমর্থককে ইসলামের রক্ষক হিসেবে দেখলে বিস্ময় জাগে, এই ইউনূস কি সেই ইউনূস? আমাদের শচীন কর্তার মতো গানের সেই লাইনটার মতো মনে পড়ে যে তুমি কি সেই তুমি আর নেই সে তুমি। পুরনো দস্তাবেজে এখনও জলজল করছে তার LGBTQ প্যাট্রন পরিচয়, কিন্তু ইউনূসের নতুন ফ্যান বেস হয়েছেন কারা? সেই ইসলামপন্থীরা, জামাতিরা। আসলে ক্ষমতায় থাকতে ইনি পারেন না, হেন কাজ নেই। আইনের বদলে মবের রাজত্ব কায়েম করেছেন শান্তির প্রতীক এই ঘুঘু পাখি।
ইউনূস রাজত্বে মব লিঞ্চিং 400% বেড়েছে। আগস্ট 2024 থেকে জুন 2025-এ 185 জন মব লিঞ্চিংয়ে খুন হয়েছে। এটা পুলিশের হিসাব, আসলে আরও বেশি। আহত 281। মবের নতুন নাম অধিকার আদায়ের জন্য জনগণের প্রেশার গ্রুপ। আন্তর্জাতিক রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ তারা বলছে বাংলাদেশ মবের মুলুক, যেখানে ছাত্ররা পুলিশকে থানা শুদ্ধ জ্বালিয়ে মারে, জাতীয় পার্টির হেডকোয়ার্টার পুড়িয়ে দেয়, অন্য দলের আওয়ামী লীগের অফিস দখল করে, আর সরকার বলে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এই জন্য তাদের ইনডেমনিটি দেওয়া দরকার, সেটা দেয়। জুলাই রেভলিউশনের অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কেস ফাইল হবে না, ফলে 3,000 পুলিশ শহীদ হলেও তদন্ত নেই, বিচার নেই। ইউনূস রাজত্বে মব জাস্টিস এখন নিউ নর্মস। আইনের শাসনের বদলে স্ট্রিট জাস্টিস, রাস্তার আইন। ইউনূসের রিফর্মের এটাই হচ্ছে বড় সাইড এফেক্ট। চিফ জাস্টিস ওবায়দুল হাসান ছাত্র মবের চাপে পদত্যাগ করেন, সঙ্গে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের 5 শীর্ষ বিচারপতি। সব মিলিয়ে জুডিশিয়ারি রিস্ট্রাকচারিংয়ের নামে জোর করে ক্লিন সুইপ করা। পদ ছেড়ে দাও নইলে মজা বুঝবি। পদ ছেড়েছেন তারা, তারপরেও পরিত্রাণ নেই। বিচারপতিদের কোমরে দড়ি বেঁধে জেলখানায় আটক রাখা হয়েছে। জামিন নেই। স্বামী চিন্ময় দাসের সঙ্গে এক লাইনে আছেন তারা, জামিন চলবে না, দেশের পক্ষে বিপজ্জনক। ছাত্র লিডার আসিফ মাহমুদ ফেসবুকে কল করে কোর্টে ভিড় জমায়। আইন উপদেষ্টা আসিফ নজরুল রেজিগনেশন লেটার নেওয়ার জন্যে জোর করে সেখানে বসে থাকেন, তিনি নেন সেগুলো। এটাই ঘুঘু ইউনূসের ডেমোক্রেটিক রিফর্ম। সুপ্রিম কোর্টে মিটিং চলাকালীন প্রোটেস্টাররা ঘিরে ফেলে, বিচারপতিরা পদত্যাগ করে। তারপর ইউনূস সরকার নিজের পছন্দ মতো বিচারপতি বসায় সুবিধা মতো রায় পাওয়ার জন্যে। হাসিনার আমলের চেয়ে এই আমল কতটা উন্নত, এটা উত্তর খুঁজতে গেলে হয়রান হতে হবে ইতিহাসকারদের। এই মডেলে আদালত এখন স্টুডেন্ট অ্যাপ্রুভড, যেখানে রুল অফ ল নেই, রুল অফ মব চলে। অল ক্রেডিট গোজ টু মোহাম্মদ ইউনূস, ঘুঘু ইউনূস। মাঠে ছাত্ররা, রাস্তায় মানুষ, টিভিতে টক শো, বিদেশে থিঙ্ক ট্যাঙ্ক, সবাই মিলে এখন একটা জিনিস বোঝার চেষ্টা করছে, 18 মাসে যা যা হয়েছে তা কি আগের 15 বছরে হওয়া সেই ভুলের কত গুণ বেশি। নীতি নির্ধারক যারা, তারা বলেন এরকম লেবার পেন, এটা প্রসব বেদনা। ভুক্তভোগীরা কী বলেন নরক যন্ত্রণা। যারা একসময় ইউনূসকে দেখেছিল মসিহা হিসেবে, তারা এখন তাকিয়ে আছে আল্লাহ কবে এই ইবলিসের হাত থেকে বাঁচাবে তাদের। সংস্কারের এই পরীক্ষাগারে আর গিনিপিগ হয়ে থাকতে পারেনি বাংলাদেশের মানুষ। মানুষের কাতর প্রার্থনায় ঘুম ভেঙেছে অবশেষে আল্লাহ তাআলার। হঠাৎই এমন বদল হলো যা অবিশ্বাস্য। তারেক রহমানের বিএনপি দলের এই বিপুল বিজয় প্রমাণ করলো আল্লাহ একেবারে ভুলে যাননি বাংলাদেশের মানুষদের। ইউনূস বিদায় নিয়েছেন, তবে তারেক সরকারের মাথায় কিন্তু কাঁটার মুকুট। যমুনা খালি করে ঘুঘু ইউনূস তার গুলশানের বাড়িতে গেছেন। শুনছি প্যারিসে যাবেন 2-1 দিনের মধ্যে। তারেক সাহেব উঠবেন গেছে যমুনায়। জানি না শান্তি সস্তায়নের কোনো বিধানে তারেক সাহেবের বিশ্বাস আছে কি না। থাকলে একবার যমুনা থেকে জিন তাড়াবার ব্যবস্থা করে তারপর যাবেন সেখানে। ঘুঘু ইউনূসের পালন পোষণে যে জিন বোতল থেকে বেরিয়ে এসে যমুনাতে ঠাঁই নিয়েছে, সেখান থেকে রাজত্ব করেছে সারা দেশ, তাকে তাড়াতে গেলে, আবার বোতলে ভরতে গেলে একটা কৌশলের প্রয়োজন, ফাঁদের প্রয়োজন। আসার কথা এটাই, ঘুঘু যতই চতুর হোক তার উপযুক্ত ফাঁদও কিন্তু আছে, শুধু ফাঁদটা পাতার দরকার। তারেক সাহেব মনে রাখবেন কথাটা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্যাট লিটল ম্যান অব বাংলাদেশ বা বাংলাদেশের সেই ক্ষুদ্র লোকটি বলে সম্বোধন করেছেন কি করেননি সেটি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পও নিশ্চয়ই স্বীকার করবেন যে এই লিটল ম্যান বা এই লোকটি বাংলাদেশকে আসলে এমন দেউলিয়া করে দিয়েছেন বিগত 18 মাসে,
তাতে বাংলাদেশকে আবার তলাবিহীন ঝুড়ি বলার সময় হয়ে গেছে। হেনরি কিসিঞ্জার বেঁচে থাকলে তিনি হয়তো ইউনুসকে ডেকে আরেকটি কংগ্রেশনাল মেডেল দিতেন তার বাস্কেট কেস বক্তব্যকে সত্যি প্রমাণিত করার জন্য। আসুন বিগত 18 মাসে ইউনুসের করা ধ্বংসযজ্ঞের কিছু নমুনা দেখাই আপনাদের এই সহি বড়া ইউনুস নামায়। আমি কবি নই বা সুর করে আমি পুঁথি পড়তে পারি না, সেজন্য পুঁথি আকারে ব্যাপারটি লেখিনি। আমি কিছু গ্লিমস বা কিছু তথ্য আপনাদের সামনে হাজির করছি। 18 মাসের ইউনুসের শাসন ছিল মূলত মব মওদুদিবাদ, ভয়াবহ দুঃশাসন। অর্থনীতি ধ্বংসের মওদুদিবাদ মব সরকার 10,000-এরও বেশি বাড়ি এবং ব্যবসায়িক সম্পত্তি ধ্বংস করেছে। 18টা মাস ধরে সবগুলো রাষ্ট্রযন্ত্র মওদুদিবাদের কথায় চলেছে, মানে জামাতের কথায় চলেছে। মব করেছে, কয়েক লক্ষ ঘটনা ঘটেছে এই 18 মাসে। পত্রিকা অফিসে আগুন দিয়েছে, ছায়ানটে আগুন দিয়েছে, উদীচিতে আগুন দিয়েছে, 32 নাম্বার ভেঙে গুড়িয়ে দিয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে, মাজার মন্দির প্রতিমা ভাঙচুর করেছে। শুধু তাই নয়, শেখ মুজিব সহ জাতীয় 4 নেতা, বীর শ্রেষ্ঠ শহীদ এবং মুক্তিযুদ্ধের সকল স্মৃতি এবং মুরাল ভেঙে দেওয়া হয়েছে। 7ই মার্চের ভাষণ অবাঞ্ছিত করা হয়েছে, পাঠ্যপুস্তক থেকে তুলে দেওয়া হয়েছে। 15ই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করা হয়েছে। গোপালগঞ্জে সরকার প্ররোচিত গণহত্যা হয়েছে। আদিবাসী, সংখ্যালঘু এবং নারীদের দ্বিতীয় শ্রেণীর নয়, বাংলাদেশের ভয়াবহতম সংখ্যালঘু সম্প্রদায় পরিণত করেছে সকলকে। বাংলাদেশের একমাত্র টায়ার কোম্পানি ধ্বংস এবং পুড়ে ছারখার করা হয়েছে। দেশের ভেতরে 2 শতাধিক মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। আওয়ামী লীগ নেতা কর্মী বা মানে সমর্থকদের উপর চালানো হয়েছে নজিরবিহীন নির্যাতন। তাদের উপর দেওয়া হয়েছে হাজার হাজার মিথ্যে মামলা। জেলে মৃত্যুবরণ করেছেন 1000-এরও বেশি মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে ক্ষমতা গ্রহণ করেছিলেন 2024 সালের আগস্ট মাসের 8 তারিখে। ক্ষমতা গ্রহণের পর তিনি যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থাতে এক সাক্ষাৎকারে বলেন, জনতা বিপ্লবের মুডে আছে, তাই নানা জায়গায় হামলা হয়েছে। হিন্দুদের উপর হামলা হয়েছে, হিন্দুরা স্বৈরাচারী হাসিনার সঙ্গে ছিল, তারা তাদের সহকর্মীদের সে সময়ে মেরেছিল। ফলে বিপ্লবের পরে প্রতিশোধ হিসাবে খুঁজে খুঁজে তাদেরকে মারা হচ্ছে। বিপ্লবের পর এটা খুব স্বাভাবিক ঘটনা বলে তিনি উল্লেখ করেছিলেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, মানুষ বিপ্লবের মুডে থাকা বিপ্লবীরা বিপ্লবের শত্রুদের হামলা করবে, মারবে, স্থাপনা ভাঙবে, ভাস্কর্য ভাঙবে, ব্যবসা দখল করবে, মাজার ভাঙবে, মন্দির ভাঙবে, সবই আসলে সিদ্ধ। আইন মানার কোনো দরকার নেই তাদের। ভয়েস অফ আমেরিকায় অন্য আর এক সাক্ষাৎকারে সাংবাদিক আনিস আহমেদ তাকে প্রশ্ন করেছিলেন, বঙ্গবন্ধুর বাসভবন জাদুঘরকে পুড়িয়ে দেওয়া হয়েছে, 15ই আগস্টের ছুটি বাতিল করা হয়েছে এবং বঙ্গবন্ধুকে ফ্যাসিস্টের আইকন হিসেবে চিহ্নিত করে তার ভাস্কর্য ভাঙা হয়েছে কেন? প্রশ্নটি করার সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস একটু বিরক্ত হয়ে একটু চড়া গলায় উত্তরে বলেন, বিপ্লবীরা রিসেট বাটন চাপ দিয়ে আগের সবকিছু মুছে দিয়েছে। আগের ইতিহাস নিয়ে আর ভাবনার অবকাশ নেই, সব বাদ। 5 আগস্টের পর থেকে সবকিছু নতুন করে শুরু হয়েছে, নতুন ইতিহাস রচিত হয়েছে। অর্থাৎ একটি জাতির সবচেয়ে গৌরবময় ইতিহাস তিনি রিসেট বাটন চাপ দিয়ে মুছে দিয়েছেন। 2024কে তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিপরীতে। এটাই ডক্টর ইউনূস। এরপর তিনি নিউ ইয়র্কে ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বলেছিলেন, 5ই আগস্ট যে তথাকথিত বিপ্লব হয়েছে সেটা ছিল সুপরিকল্পিত, সুসংগঠিত, অর্থাৎ মেটিকুলাস ডিজাইনের। এটা একদিনের ঘটনা নয়, দীর্ঘদিন ধরে নিখুঁত পরিকল্পনা অনুসারে কাজ চলেছে। রিসেট বাটনের রেশ কাটতে না কাটতেই ইনডেমনিটির আদেশ জারি করেছেন তিনি। যারা জুলাইতে হত্যা করেছে, অগ্নিসন্ত্রাস করেছে এবং মানুষ মেরেছে তাদেরকে তিনি ইনডেমনিটি দিয়েছেন আইন করে। তারপরই বিশেষ কিছু জাতীয় দিবসের ছুটি বাতিল করেছেন। একদিকে সংস্কার নিয়ে গঠিত কমিশনগুলোর কাজ তখনও দৃশ্যমান হয়নি, নির্বাচন নিয়েও কোনো স্পষ্ট বার্তা তখনও ছিল না। তারপর অতি অল্প সময়ে ক্ষমতাকে নিজের স্বার্থে ভালোভাবে কাজে লাগিয়েছেন তিনি। ক্ষমতায় বসেই প্রথমেই নিজের সকল মামলা প্রত্যাহার করে নিয়েছেন, তারপর নিজের ব্যাংকের 666 কোটি টাকা কর মওকুফ করিয়ে নিয়েছেন এবং শুধু তাই নয়, আগামী 5 বছর তাকে কোনো রকম কর দিতে হবে না, যা আদালত তাকে নির্দেশ দিয়েছে।
এরপর তার নিজের ব্যাংকের সরকারি কর 2029 সালের ডিসেম্বর পর্যন্ত অব্যাহতি নিয়েছেন। গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা 25% থেকে কমিয়ে 10% করে দিয়েছেন। নিজের জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামক লাইসেন্সের অনুমোদন করিয়ে নিয়েছেন। প্রবাসী কর্মী প্রেরণের লাইসেন্স নিয়েছেন। অত্যন্ত সুকৌশলে স্টারলিংকের লাইসেন্সও করিয়ে নিয়েছেন। গ্রামীণ টেলিকমের অধীনে গ্রামীণ ওয়ালেটের একটা লাইসেন্স বানালেন, যা দিয়ে ই কমার্সের একচ্ছত্র ব্যবসার আগ্রাসন করে তিনি নিজেই নিয়ন্ত্রণ করবেন বলে এইসব লাইসেন্স নিয়েছেন। এটাই হচ্ছে ইউনূসের ম্যাজিক। ডক্টর ইউনূসের আপন ভাতিজা অপূর্ব জাহাঙ্গীরকে তার মন্ত্রণালয়ের বা তার খুব কাছের প্রতিমন্ত্রী মর্যাদার সহকারী হিসেবে নিয়োগ করেছিলেন। নিয়োগ দিয়েছেন তার আরো আত্মীয় স্বজন, গ্রামীণ ব্যাংকের পুরনো অনেক স্টাফ। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইংস, শফিকুল আলম, আশিক সহ সর্বোচ্চ 18 জন বিদেশি পাসপোর্টধারী নাগরিকদের মন্ত্রণালয়ের অধীনে চাকুরি দিয়েছেন। নির্বাচন তার এজেন্ডায় ছিল না। দীর্ঘমেয়াদী দেশ শাসন এবং দেশের সম্পদ বিদেশি এজেন্টদের হাতে তুলে দেওয়াই ছিল তার মূল এজেন্ডা। কিন্তু সর্বক্ষেত্রে তিনি সফল হয়েছেন তা সত্য নয়। তার মতো ঘোড়েল মালও ব্যর্থ হয়েছে অনেক কিছুতে। এর কারণ তিনি জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন না। তিনি সম্পৃক্ত ছিলেন কিছু মব এবং বিদেশি এজেন্টদের সাথে। ভূ রাজনীতি বুঝতেও তিনি ব্যর্থ হয়েছেন। সেনাবাহিনী তাকে মেনে নিলেও নির্বাচনের জন্য সেনাপ্রধান বারবার তাকে চাপ দিয়েছেন। তিনি নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় দাবি করলেও সরকার প্রধান ডক্টর ইউনূস ধীরে ধীরে বন্ধুহীন হয়ে পড়েছিলেন। কেউ তাকে বিশ্বাস করতে পারছিল না, না দেশের মানুষ না বিদেশের মানুষ। সম্পূর্ণ একটি বিশ্বাসহীনতার জায়গায় পৌঁছে গিয়েছিলেন ডক্টর ইউনূস। জামায়াত, বিএনপি এবং এমনকি ইউনূসের আশীর্বাদ পুষ্ট ইউনূসের রাজনৈতিক সন্তান এনসিপি, কিংস পার্টি এনসিপি, কেউ তার উপর আস্থা রাখতে পারছিল না। যে ছাত্রদের রক্তকে তিনি ব্যবহার করে ক্ষমতায় বসেছেন, সেই ছাত্রদের 2 উপদেষ্টাকেও তিনি সরিয়ে দিয়েছিলেন। তারা নির্বাচন করবে বলে সরিয়ে গিয়েছিল। অর্থাৎ একটা ভজঘট লেগে গিয়েছিল। তার নিজের হাতে গড়া কিংস পার্টি এনসিপিকেও আগের মতো কদর করছিলেন না তিনি। বিএনপিকে নির্বাচনের মূলা ঝুলিয়ে নানা তালবাহানায় কাটিয়েছেন এই 18টি মাস। ওদিকে জামায়াতকে দিয়ে গণভোটের প্রস্তাব করিয়েছেন তিনি। ঐকমত্য কমিশন নির্বাচনের আগে গণভোট হতে হবে বলে চাপ দিয়ে গেছে। অর্থাৎ বিএনপি এখানে মার খেয়েছে কিছুটা। বিএনপি এবং জামায়াত উভয়ই ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। আন্তর্জাতিক প্রসঙ্গে যাই একটু। যে যুক্তরাষ্ট্রের আশীর্বাদ নিয়ে ডক্টর ইউনূস ক্ষমতায় বসেছিলেন, সেই যুক্তরাষ্ট্রের অপছন্দের তালিকায় প্রথম দিকে চলে গিয়েছিলেন ডক্টর ইউনূস। তাকে আর মোটেই বিশ্বাস করতে পারছিল না যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সফরের সময় যুক্তরাষ্ট্রের কোনো পর্যায়ের মন্ত্রী, সিনেট সদস্য, রিপাবলিকান সদস্য বা রিপাবলিকান পার্টির কোনো নেতা, ডেমোক্র্যাট পার্টির কেউ তার সাথে দেখা করেননি। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করার জন্য জোর লবিং করলেও অর্থ খরচ করেছিলেন প্রচুর, কিন্তু ট্রাম্পের সাথে দেখা হয়নি তার। ইতালিতে গিয়েছিলেন তিনি। ইতালিতে গিয়ে এক প্রকার জনক পরিস্থিতির ভিতরে পড়েছিলেন তিনি। সেখানে শুধু রোমের মেয়রের সাথে তার অফিসে গিয়ে একটি বৈঠক করা ছাড়া আর কিছু করতে পারেননি তিনি। একজন সরকার প্রধান হয়ে একটি শহরের মেয়রের অফিসে যাওয়া লজ্জার এবং অপমানের। এই জন্য তার শাস্তি হওয়া উচিত আসলে। ইতালির প্রধানমন্ত্রী দেশে থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার প্রয়োজন বোধ করেননি। এমনকি ইতালির সরকারি বা বিরোধী দলের কেউ তার সাথে দেখা করেননি। সর্বশেষ থাপ্পড়টি খেয়েছিলেন সৌদি আরবের কাছ থেকে। ডক্টর ইউনূসের রাষ্ট্রীয় সফর ঘোষণা হওয়ার পর সৌদি সরকার তা বাতিল করে দিয়েছিল। আর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের শেষ পেরেকটি পড়েছিল চীনের কাছ থেকে 20টি যুদ্ধ বিমান কেনার চুক্তির পর। 15,000 কোটি টাকার এই চুক্তি আদৌ কোনো অনির্বাচিত সরকার করতে পারে কিনা তা নিয়ে ভবিষ্যতে অবশ্যই প্রশ্ন উঠবে। কোনো বড় অর্থ কেলেঙ্কারি ডক্টর ইউনূস করেছেন কিনা সেটা বেরিয়ে আসবে। চীনের কাছ থেকে এই যুদ্ধ বিমান কেনার চুক্তিতে যুক্তরাষ্ট্র নাখোশ হয়েছিল এবং তাকে শান্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এরকম 50 বছরের চুক্তি করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এ বিষয়ে কড়া একটি বার্তাও দিয়েছিলেন, আপনাদের মনে থাকার কথা। ভারতের কথা বলি। ভারতের সাথে সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে যায় যখন পাকিস্তানি জেনারেলকে বৃহৎ বাংলাদেশের ম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রদান করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উল্লেখ্য যে ওই ম্যাপে ভারতের আসাম, ত্রিপুরা সহ বেশ কিছু রাজ্য দেখানো হয়েছে বাংলাদেশের ম্যাপের অন্তর্ভুক্ত। ভারত স্বাভাবিকভাবে ভীষণ চটেছিল। সর্বশেষ চীনের সাথে তিস্তা চুক্তিও 2 মাসের জন্য পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। সৌদি আরবের শ্রমবাজার ঝুলে আছে। আরব আমিরাত শ্রমবাজার বন্ধ করে দিয়েছে। আপনাদের তুলসী গ্যাবার্ডের সেই মন্তব্যের কথা মনে করা দরকার। তিনি সারা বিশ্বের সরকার বদলের নানা তথ্য ফাঁস করেছিলেন। তাতে অন্তর্বর্তী সরকার বিব্রত হয়েছিল। তিনি বলেছিলেন যে আমেরিকা নানা দেশের সরকার পরিবর্তন করেছে। তারপর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদেশি বন্ধুরাও গা বাঁচাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দূরে ঠেলে দিয়েছিল।
কেউ আর পাত্তা দেয়নি তাকে। আন্তর্জাতিকভাবে অবিশ্বাস, অশ্রদ্ধা, অসম্মানের প্রতীক হয়ে উঠেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখন। একাধারে আন্তর্জাতিক এবং দেশীয় রাজনীতির চাপ, তারপর সেনাবাহিনীর চাপে দিশেহারা ইউনূস নির্বাচন দিতে বাধ্য হয়েছেন। তবে সূক্ষ্মভাবে নিজেকে বাঁচানোর জন্য গণভোটের আয়োজন করেছেন। তিনি ভেবেছেন এনসিপি এবং জামায়াত জোট ক্ষমতায় আসবে, বা তিনি সেরকমই প্ল্যান করেছিলেন। সেভাবে সমস্ত ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে রেখেছেন। কিন্তু বিধি বাম, মিডিয়া এক রাতেই জামায়াত জোটকে খেয়ে দিয়েছে। বাকি কাজ করেছে সেনাবাহিনী। জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে ভোট কিনেছে, অর্থ বিলিয়ে ভোট কেনার ঘটনায় ধরা পড়েছে, সিল জাল করতে গিয়ে ধরা পড়েছে, জাল নোট দিতে গিয়ে ধরা পড়েছে। আমেরিকা, আর্মি ব্যাকিং, বেসামরিক প্রশাসন, পুলিশের শীর্ষস্তর, হাজার হাজার নির্বাচনী প্রিজাইডিং অফিসার কেনার চেষ্টা করেছে। এই মওদুদি গোষ্ঠী প্রস্তুতির জন্য ১.৫ বছর এত অধ্যাদেশ, এত পরিবর্তন সাধন করেছে শুধু তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য। এরপরও মওদুদি গোষ্ঠী বা জামায়াত জিততে পারেনি। তারপরও মব বাহিনী এনসিপির ৬টি আসন আসলে তার নিজ উদ্যোগে ডক্টর ইউনূস নিজে বলে এটা জিতিয়েছে। ডক্টর ইউনূস একাধারে মবের উস্কানি দিয়েছেন, আবার একই সাথে আইনের শাসনের কথাও বলেছেন। তার কথা কাজে কোনো মিল খুঁজে পাওয়া দুষ্কর। একাধারে আন্তর্জাতিক এবং দেশীয় চাপ, সেনাবাহিনীর চাপে দিশেহারা হয়ে ইউনূস নির্বাচন দিতে বাধ্য হয়েছিলেন। তবে নিজেকে বাঁচানোর জন্য গণভোটের মাধ্যমে ক্ষমতা এনসিপি এবং জামায়াত জোটের হাতে তুলে দেওয়ার পরিকল্পনাও তিনি করেছিলেন, আমরা জানি, একটু আগেই সেটা বললাম। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে ভোট কেনার চেষ্টা এবং সবকিছু ভণ্ডুল হয়ে গেছে। ১.৫ বছরের ইউনূস শাসন বা ১৮ মাসের ইউনূস শাসন মূলত একটি মৌলবাদী মব শাসন। অর্থনীতি ধ্বংস, সামাজিক সম্প্রীতি নষ্ট, আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসই এই সরকারের মূল অর্জন। জাতীয় ৪ নেতা, বীরশ্রেষ্ঠ শহীদ এবং মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন ভেঙে দেওয়া, ৭ই মার্চের ভাষণকে অবাঞ্ছিত ঘোষণা করা, ১৫ই আগস্টকে জাতীয় শোক দিবস বাতিল করার মতো জঘন্য কাজগুলো এই সরকারের কালো অধ্যায়ের সাক্ষী। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত এবং